ইউ উইল নেভার ওয়াক অ্যালোন। ফুটবল সমর্থকেরা এই কথাটার সাথে বেশ পরিচিত। বাংলাদেশের বেলায় বাংলাদেশি সমর্থকরা সবসময় বলে হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। এই জয়টা বোধ হয় সেই সব সমর্থকের জন্য। তবে এখানেও আছে শুভঙ্করের ফাঁকি, কারণ যুক্তরাষ্ট্র তাদের মূল একাদশ খেলায়নি। মূল একাদশ থেকে 4 জন ক্রিকেটারকে তারা বিশ্রাম দিয়েছে। পিয়াল, এই জয় থেকে আসলে খুশি হওয়ার মতো কিছু আছে? যুক্তরাষ্ট্রের যদি সেরা একাদশটাও খেলতো তাহলেও খুশি হওয়ার কথা ছিল না। যুক্তরাষ্ট্র আর বাংলাদেশ ক্রিকেটের যে পার্থক্য, সেই পার্থক্যতে আপনি খুশি হতে পারেন না, কখনোই খুশি হতে পারেন না। সেটা যদি বাংলাদেশ যুক্তরাষ্ট্র প্রথম টি-20 হতো তখনও খুশি হতে পারতেন না, কারণ যুক্তরাষ্ট্রের মতো দলের এগেনস্টে বাংলাদেশ 11 ওভার 4 বলে 105 চেজ করে জিতবে, এটাই স্বাভাবিক। দুনিয়ার সকল ক্রিকেট ভক্ত, সকল ক্রিকেট নেশনই এটা স্বাভাবিক মানবে। আমরা বলছিলাম যে আসলে এটাই আসল বাংলাদেশ সম্ভবত যুক্তরাষ্ট্রের সাথে, বাট এটাই আসল যুক্তরাষ্ট্র না। অনেকটা এরকম। যুক্তরাষ্ট্র, আসল যুক্তরাষ্ট্র কোনটা আগের 2 ম্যাচে দেখা গেছে, তারা বাংলাদেশকে একদম আউটপ্লেড করে দিয়েছিল আগের 2 ম্যাচ। কখনোই বাংলাদেশ দলেরকে মনে হয়নি, বিশেষ করে আগের 2 ম্যাচে, যে বাংলাদেশ দল এই ম্যাচে আপার হ্যান্ডে আছে বা জিততেছে। ব্যাপারটা এমন ছিল, 2 দলে ইভেন ছিল 2 ম্যাচেই, যে কেউ যে কোনো জায়গা থেকে ম্যাচ জিততে পারতো। যুক্তরাষ্ট্র তাদের ওই নার্ভটা নিজেদের জায়গায় রেখে, তাদের ওই স্কিল ব্যবহার করে আগের 2 ম্যাচ কিন্তু তারা জিতে নিয়েছিল একদম 50-50 জায়গা থেকে। বাংলাদেশ সেটা পারেনি। আজকে যদি আমরা লিটন দাসের ইনক্লুশনটা দেখি, তাই কিন্তু ওপেনিংয়ে নামানো হয়নি। আপনার কি মনে হয় জাকের আলীর উইকেট কিপিং এর দুর্বলতার কারণে আসলে লিটনকে ব্যাকআপ উইকেট কিপার হিসেবে বিবেচনা করা হচ্ছে বা ওইরকম কিছু? এবং আমার কাছে এটাও মনে হচ্ছে লিটন দাস বিশ্বকাপের প্রথম ম্যাচে একাদশে থাকবেন 3 ওপেনার। শান্ত যেহেতু আগে ওপেন করেছেন, শান্তকে ধরে 4 ওপেনার নিয়ে বাংলাদেশ দল নামবে এবং লিটন দাস মিডল অর্ডারে ব্যাট করবেন, এটা আমার কাছে মনে হচ্ছে। 1, 2, 3 শান্ত, লিটন হয়তো 5 বা 6 ব্যাট করবে। আমার অনুমান 4-এ লিটন ব্যাট করবেন। সাকিবকে আরো নিচে খেলানো হবে, আমার যেটা অনুমান এখন পর্যন্ত। যেহেতু আমি হিস্টনে নাই বা যুক্তরাষ্ট্রে নাই, টিম ম্যানেজমেন্টের ওই জায়গার খবরটা আমি এই মুহূর্তে দিতে পারছি না, তবে আমার অনুমান বলছে লিটনকে আসলে 4-এ ব্যাট করানো হতে পারে। লিটন 4-এ 5-এ 4-এ বিশেষ করে ব্যাট করতে অভ্যস্ত, মাঝে মাঝে তিনি 4-এ ব্যাট করেন। আমরা জাকের আলীর কথা যদি বলি, আসলে জাকের আলী আজকের ম্যাচে খেলেননি, বাট আমাদের সামগ্রিক প্রেক্ষাপট নিয়ে যেহেতু আলোচনা করছি, আসলে এই সিরিজের আগ পর্যন্ত জাকের আলীকে আমরা মিডল অর্ডার ব্যাটার হিসেবে ধরছিলাম এবং আমরা চিন্তা করছিলাম যে আমাদের মিডল অর্ডার জায়গাটা ফিক্সড। জাকের আলী হয়তো মিডল অর্ডার ব্যাট করেন 5, 6 বা 7, যে কোনো জায়গায় যে কোনো সময় তাকে নামানো হবে। কিন্তু এই সিরিজের পর আসলে মনে হচ্ছে জাকের আলী হয়তোবা নিয়মিত হতে পারবেন না বিশ্বকাপে, যদি এরকম টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় কোনো পরিবর্তন না আসে। এই ব্যাপারটা কি বাংলাদেশের পরিকল্পনা একটা ধাক্কা দিবে কিনা? আপনি লিটনকে 5-6 খেলাতে পারেন, 7-এ খেলাতে পারেন, বাট লিটন ওপেনিং থেকে 6 গিয়ে পারফর্ম করতে পারবে কিনা আপনি জানেন না। বাংলাদেশের পরিকল্পনায় বা নির্বাচকদের পরিকল্পনায় বা টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় সবসময়ই ঘাটতি হয়, ধাক্কা খায়। কেন? কারণ আপনি একজনকে এক রোলের জন্য বিবেচনা করছেন, তিনি সেই রোলটা পালন করতে পারছেন না। যেমন যদি আমাদের উদাহরণ দেই, ধরেন আপনি আমাকে একটা দায়িত্ব দিলেন, একটা নির্দিষ্ট রিপোর্টের দায়িত্ব দিলেন, আমি সেই রিপোর্টটা করতে পারলাম না ঠিকঠাক, বা আমি হয়তো অন্য কাউকে একটা দায়িত্ব দিলাম বা কেউ হয়তো অন্য কাউকে দায়িত্ব দিল, সেই দায়িত্বটা ফুলফিল করতে পারলো না। ফলে হবে কি, এই সমষ্টিগতভাবে অলরাউন্ডার ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশ দলের ক্ষেত্রেও তাই। আপনার কি মনে হয় ওপেনার বা টপ অর্ডার ব্যাটারদের কোনো দায়িত্ব নাই? অবশ্যই দায়িত্ব আছে। দল থেকে একটা নির্দিষ্ট প্ল্যান, রোল তাদেরকে দেওয়াও আছে যে এইভাবে এইভাবে আপনারা, এইভাবে এইভাবে আপনারা, তোমরা ব্যাট করবা বা ব্যাট করবেন। তারা সেই দায়িত্বটা পালন করতে পারছেন না। জাকের আলীর ক্ষেত্রেও তাই। আমি একটা কথা সবসময় বলি, বাংলাদেশি ক্রিকেটাররা শুরুতে খুব ভালো পারফরমেন্স করেন, যখন আসেন অনেক আশা নিয়ে আসেন, অনেক হাইপ তোলেন, তাদের পারফরমেন্সটা ওরকম হয়, দর্শকরা ওই আশা ভরসার জায়গাটা পান। জাকের আলীর ক্ষেত্রেও পাওয়া গিয়েছে, কিন্তু দিন যত গড়িয়েছে, যত ম্যাচ গেছে, যত তার বিরুদ্ধে অ্যানালাইসিস করা হয়েছে, তার দুর্বলতা কিন্তু প্রতিপক্ষ খুঁজে পেয়েছে। তার ওই দুর্বলতার জায়গায় বল করেই কিন্তু তার দুর্বলতায় হিট করে তাকে আউট করা হয়েছে, তাকে উইকেটে আসলে ভালো বা সুবিধাজনক অবস্থায় রাখতে দেয়নি প্রতিপক্ষ। পিএলের কথা শুনে আমার একটা কথা মনে পড়লো। একটা বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে মুশফিকুর রহিম একবার বলেছিলেন, তাকে তাহিদ হৃদয়কে নিয়ে প্রশ্ন করা হয়েছিল, আমার মনে হয় আপনারও সেটা মনে আছে। মুশফিকুর রহিম বলেছিলেন আসলে তাহিদ হৃদয়কে নিয়ে এখনই খুশি হবার কিছু নাই, যখন তার ডাটাগুলো অ্যানালিস্টের কাছে চলে যাবে, যখন অন্যান্য টিমগুলো সেগুলো নিয়ে অ্যানালাইসিস করবে, তারপরে যদি তাহিদ হৃদয় ভালো খেলে, বড় বড় দলের সাথে ভালো খেলতে পারে, তারপর আমরা সেটা নিয়ে বিবেচনা করতে পারবো। তাহিদ হৃদয়কে তখন আমরা তাহিদের প্রশংসা তখন আমরা করতে পারবো, বলতে পারবো তাহিদ হৃদয় আসলে ভালো প্লেয়ার কিনা বা বড় প্লেয়ার কিনা।
আর সবাই হয়তো মুশফিকুর রহিমের মতো করে চিন্তা করে না, দর্শকরা সেরকম করে চিন্তা করবে না, সেটাই স্বাভাবিক। আমার মনে হয় জাকের আলীর বেলাও সেটাই হচ্ছে বা হবে। এখন জাকের আলীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে যদি সুযোগ আসে বিশ্বকাপে ভালোটা করা। এবং আজকের ম্যাচ নিয়ে শেষ একটা প্রশ্ন করতে চাই, আসলে 12 ওভারের আগে বাংলাদেশ ম্যাচ জিতেছে, আসলে এটাই কি প্রত্যাশিত ছিল কিনা? আর এই ম্যাচটা 2 ম্যাচ আমরা হেরে গেছি অলরেডি, আমাদের 28 তারিখে একটা ম্যাচ আছে প্রস্তুতি ম্যাচ, তারপর ইন্ডিয়ার সাথে একটা ম্যাচ আছে। এই ম্যাচটা বিশ্বকাপের আগে বাংলাদেশকে নতুন করে রিস্টার্ট বলি আমরা সিনেমাতে, রিস্টার্ট করবে কিনা বাংলাদেশ দল? করতে পারে, আবার নাও করতে পারে। আমার মতে মানে মনে হয় না রিস্টার্ট করবে, কারণ এই যুক্তরাষ্ট্র সিরিজটা বাংলাদেশ দলের জন্য একটা বড় ধাক্কা গেছে। এখন এই রকম একটা ম্যাচ দিয়ে যদি আপনি রিস্টার্ট করতে চান তাহলে আমার মতে আরো বড় ধাক্কা খাবেন। যুক্তরাষ্ট্র সাউথ আফ্রিকা এক না। আপনি যদি যুক্তরাষ্ট্রের সাথে এভাবে জিতে আপনি চিন্তা করেন সাউথ আফ্রিকাকে আপনি উড়িয়ে দিবেন, তাহলে হবে না। আপনার একটা আন্ডারডগ হিসেবেই সাউথ আফ্রিকার এগেনস্টে খেলতে হবে, ইভেন শ্রীলঙ্কার এগেনস্টে ওইভাবেই খেলতে হবে। আপনি যদি চিন্তা করেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা এভাবে জিতেছি মানে আমরা একটা মোমেন্টাম পেয়েছি, আমরা একটা মোটিভেশন পেয়েছি, যেটা আসলে ফেক কনফিডেন্স হিসেবে ম্যাচে কাজ করবে, আমার যেটা ব্যক্তিগত অভিমত। কারণ আমাদের দেশে যেটা হয়, ক্রিকেটাররা বলেন, ভক্ত বলেন, সমর্থকরা বলেন, বোর্ড বলেন, কিংবা ক্রিকেট সংশ্লিষ্ট যে কেউ যখনই বাংলাদেশ দল একটা ম্যাচ জিতে সেটা যে কোনো অপোনেন্টের এগেনস্টে হতে পারে, যে কোনো উইকেট কন্ডিশনেই হতে পারে। বাংলাদেশ দল মনে করে যে তারা অনেক কিছু পেয়ে গেছে, সমর্থকরাও মনে করে যে আমাদের দলটা একটা বড় দল হয়ে গেছে, বিশ্বকাপ জয়ের মতো একটা দল হয়ে গেছে, যে কোনো দলকে হারিয়ে দেওয়ার মতো দল হয়ে গেছে। আদতে এভাবে কাজ করে না, অন্তত বাংলাদেশ দল। বিশেষ করে এই ম্যাচে তানজিদ তামিম এবং সৌম্য সরকার যেভাবে ব্যাট করেছেন মানে দারুণ, তাদেরকে প্রশংসা, তাদের প্রশংসা না করলে তাদের প্রতি আসলে ন্যায় করা হবে না। বিশেষ করে তানজিদ তামিম, আমি যদি ভুল না করি এটা তার 7ম ইন্টারন্যাশনাল টি20 ম্যাচ, অলরেডি তিনি 3টা 50 পেয়ে গেছেন। বিশ্বকাপে শুরু থেকেই তিনি প্রথম একাদশে থাকবেন, এটা এক প্রকার নিশ্চিতই। সৌম্য সরকারও এই ম্যাচে রান করেছেন। সবশেষ 5 ম্যাচ যদি তার দেখি, একটাতে 41, একটাতে 7, একটাতে 20, একটাতে 0, এই ম্যাচে 43 নট আউট। দ্যাট মিনস প্রতি এক ম্যাচ অন্তর অন্তর তিনি রান করছেন। যে ম্যাচটাতে 20 করেছেন সেটাতেও তিনি ভালো স্টার্ট পেয়েছেন। আমার অনুমান, বা আমি যদি টিম ম্যানেজমেন্ট হতাম, সৌম্য সরকারকে মাস্ট খেলাতাম উইথ তানজিদ হাসান তামিম ওপেনিংয়ে। পিয়াল যেটা বলছিলেন, আসলে বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশকে আসলে আন্ডারডগ হিসেবে শুরু করতে হবে অন্তত প্রথম 2 ম্যাচে। তারপরেও আমার কাছে মনে হয় যে বিশ্বকাপের আগে বাংলাদেশের শেষ প্রস্তুতি ম্যাচটা অনেকটা গুরুত্বপূর্ণ, কারণ ইন্ডিয়ার সাথে যদি বাংলাদেশ ভালো করতে পারে সেটা আসলে কোনো ফেক কনফিডেন্স হবে না, আসল কনফিডেন্স নিয়ে বাংলাদেশ মাঠে নামতে পারবে। এবং আশা করি বাংলাদেশ দল এই 2 ম্যাচ হার থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করবে এবং পরবর্তী যে 2 ম্যাচ আছে সেই 2 ম্যাচে ভালো করেই বিশ্বকাপে যাবে।